আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা আখি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ। অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে প্রগতিশীল ছাত্র ঐক্য সহ 4টি প্যানেল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি প্রকল্প উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি সঠিকভাবে না থাকায় ব্যাংকে অব্যবস্থাপনা তৈরি হয়েছে বললেন দুদক চেয়ারম্যান। কিশোরগঞ্জ কুলিয়ারচরের চরাঞ্চলে চাষিরা ধানের পাশাপাশি শুরু করেছেন মিষ্টি কুমড়ার আবাদ, রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। দর্শক শুনলেন শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত আয়োজনে। বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে এই ভোট গ্রহণ শুরু হয়। বেলা চলে 2টা পর্যন্ত। এদিকে ডাকসু নির্বাচন বর্জন করেছে প্রগতিশীল ছাত্র ঐক্য সহ 4টি প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা ডাকসু ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলেও ভোট গ্রহণ 3টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আমরা বারবার যে দাবিগুলো তুলেছিলাম, শঙ্কার কথাগুলো বলেছিলাম, তার বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠন এই নির্বাচনী যে অস্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে সে ব্যাপারে বারবার আমরা বলে আসছিলাম। আজকে নির্বাচনের দিনে, এই চূড়ান্ত নির্বাচনের দিনে আমরা সেটার প্রতিফলন দেখতে পেয়েছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মানিক লাল ঘোষ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে কিছুক্ষণ আগে, তো এখন ক্যাম্পাসে কি পরিস্থিতি? রিজওয়ানা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। যে মধুর ক্যান্টিন থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত এসেছে। আপনাকে জানাতে চাই যে উদ্বেগ, উৎকণ্ঠা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিছুক্ষণ পূর্বে দুটো শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে রোকেয়া হলের ভোট কেন্দ্রে এখনও ভোট চলছে। ভোট চলবে 3টা পর্যন্ত, আর কুয়েতমতি হলের ভোট চলবে 5টা 10 মিনিট পর্যন্ত। আর যে বিষয়টি আপনাকে জানাতে চাই যে আজকে যে উদ্বেগ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে ছাত্ররা সকাল থেকে ভোট কেন্দ্রে হাজির হয়েছিলেন, আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু ভোটের উপস্থিতি ভালোই ছিল, দীর্ঘ লাইন ছিল। কিন্তু দুপুর 12টার পর বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা খবর পেয়েছি। আর ভোট শেষ হওয়ার ঠিক আধা ঘন্টা পূর্বে মধুর ক্যান্টিনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রগতিশীল ছাত্র ঐক্য, ছাত্রদল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, এই যে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ, তারা কিন্তু আলাদা আলাদা সাংবাদিক সম্মেলন করে এই বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তারা ভোট প্রত্যাখ্যান করেছে এবং নতুন ভোটের দাবি করেছে। আর এ বিষয়ে আমরা এখন পর্যন্ত ছাত্রলীগের কোনো মন্তব্য পাইনি। যদিও ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং ডাকসুর ভিপি প্রার্থী চৌধুরী রেজানুল হক চৌধুরী শোভন, তিনি আমাদের বলেছেন যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জাতীয় একটি রাজনৈতিক এজেন্ডা তৈরির পায়তারা চালাচ্ছে একটি মহল। সেইখানে কোনো অবস্থায় তারা ডাকসু নির্বাচনের ছাত্রছাত্রীদের স্বপ্নের চেয়ে ডাকসু ডানা মেলার যে স্বপ্ন দেখছে, তারা সেই স্বপ্নকে তারা ধূলিসাৎ হতে দেবে না। আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আসলে পাশার আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচনের এখন সর্বশেষ পরিস্থিতি কি। যদিও ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রদল এবং যারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে তারা বিক্ষোভ মিছিল করেছে। আর ছাত্রলীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার পর আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। আবারও জানিয়ে দিচ্ছি যে 3টে পর্যন্ত রোকেয়া হলের ভোট চলবে এবং কুয়েতমতি হলের ভোট চলবে 5টা 10 পর্যন্ত। আর অন্যান্য হলের কিন্তু ভোট গণনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রিজওয়ানা, এই ছিল এই মুহূর্তে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী এসকে লিটন, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। লিটন, নির্বাচনের ভোট গ্রহণ শেষে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রেজওয়ানা। আসলে আমার কাছে আপনি যেমনটি জানতে চেয়েছেন, এখন থেকে আপনার ৩৫ মিনিট আগে ভোট শেষ হয়েছে। আপনি জানেন সকাল ৮টার থেকে ২টা পর্যন্ত ভোট গণনার কাজ শুরু হয় এবং ভোট দেওয়ার পরেই কিন্তু এখন ভোট গণনার কাজ। তবে ভোটের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, সকাল থেকে দেখেছি রোকেয়া হল সহ বেশ কয়েকটি হলে কিন্তু আপনার বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, ভোট স্থগিতের ঘটনা ঘটেছে এবং তারপরে আমরা সর্বশেষ যেটি দেখেছি দুপুর 12টার থেকে 12:30 পর্যন্ত আপনার ভোট রোকেয়া হলে যে ভোট, সেখানে বিচ্ছিন্ন ঘটনার কারণে কিন্তু ভোট বন্ধ ছিল। তারপরে কিন্তু আবার ভোট শুরু হয়েছে। তবে যখন বেলা দুপুর 1:30 বাজে ঠিক তখনই কিন্তু আপনার ছাত্রদল সহ 4টি প্যানেল কিন্তু ভোট বর্জন করে। তারপরে আমরা দেখেছি যে যারা ভোট বর্জন করেছে তারা ভিসির কার্যালয় সহ বিভিন্ন জায়গায় মিছিল বের করেছে, এই ভোট মানি না এই ধরনের স্লোগানে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা ভোট বর্জন, এই ভোট মানে না এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিছিল দিচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটুকু দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে যেমনটি আমি বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী ভোটকে কেন্দ্র করে, ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ব সাইডে সব দিকেই কিন্তু আমরা দেখেছি কঠোর নিরাপত্তায় তারা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি। আপনি দেখছেন যে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু রয়েছে এবং তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলেছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চায় সেক্ষেত্রে তারা কঠোরভাবে দমন করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং ভোট 2টার পরে এখন ভোট গণনা চলছে। তবে আপনি জানেন যে এই ভোটকে নিয়ে তারা বিভিন্নভাবে বলছে ভোট কারচুপির অভিযোগ এনেছে। আমরা যারা ভোট বর্জন করেছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ভোট কারচুপি হয়েছে, ব্যালট বক্সে আগেই ব্যালট পেপার ঢুকানো হয়েছে, এমনটি কিন্তু জানানো হচ্ছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাইনি। তবে এর আগে কথা বলেছি, ভোট যখন চলছিল ঠিক তখন কিন্তু ছাত্রলীগের যারা প্রার্থী রয়েছে, যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলেছে সুষ্ঠু নিরপেক্ষ একটি ভোট হচ্ছিল। ঠিক তখনই আপনার যারা বিরোধী অর্থাৎ যারা স্বতন্ত্র প্রার্থী বা ছাত্রদলের প্রার্থী রয়েছে বা ভোট সমর্থক রয়েছে তারাই কিন্তু ইচ্ছাকৃতভাবেই বিভিন্নভাবে মূলত এই তারা গ্যাঞ্জামে জড়িয়ে যায়, এটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। ভোট বর্জনের ব্যাপারে আমরা কথা বলেছি, যারা ভোট বর্জন করেছে তারা বলেছে যে ভোট কক্ষে অর্থাৎ ভোট হলে তারা যে ভেতরে প্রবেশ করবে, ব্যালট পেপার এবং ব্যালট বাক্সের বিষয়টি তারা বলেছে যে ওখানে অনেক ধরনের কারচুপি, তাদেরকে ভিতরে যেতে দেওয়া হয়নি, এমন অভিযোগ কিন্তু করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, তারা বলেছে যে ভোট গণনা চলাকালীন হয়তোবা বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, সেই ক্ষেত্রে তারা যেই কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছে। তা আসলে রেজওয়ানা এখনো পর্যন্ত শুধু এটুকু বলতে, যেহেতু ভোট গণনার কাজ চলছে এবং ছাত্র দল সহ যারা যে 4টি প্যানেল ভোট বর্জন করেছে তারা যেহেতু আন্দোলন করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, হয়তো পরবর্তীতে কি হয় সেটি হয়তো জানাতে পারবো। তো এখন পর্যন্ত এটুকু বলতে পারি, বাহিরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ সংবাদ জানাচ্ছিলেন এসকে লিটন ও মানিকলাল ঘোষ। গত 3 মাসে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দুদক চুপ ছিল বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, উচ্চ পর্যায় থেকে শুরু করে অনেকেই নজরদারির মধ্যে রয়েছে। সকালে দুদক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি সঠিকভাবে না থাকায় ব্যাংকে অব্যবস্থাপনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। একটি রাজনৈতিক পরিস্থিতি আমরা বিতর্কিত না হয়ে যাই, এদিকে গেলে যদি ওদিকে হয়, ওদিকে গেলে যদি এদিকে হয়, এই চিন্তা করে আমরা কিছুটা খামোশ। ইট ইজ এ স্ট্র্যাটেজি। আমরা জাহালমের বিষয়টা কি আসলে এটি শেষ দেখার জন্যই আমরা ইনকোয়ারি কমিটি করেছি। আমরা দায় এড়াইতে চাই না, দায় যদি থাকে আমরা দায় নিতে বাধ্য এবং আমরা দায় নিব। ডাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগকে অবৈধ পন্থায় বিজয়ী করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন রিজভী। 30শে ডিসেম্বরের মধ্যরাতের স্মৃতি ডাকসু নির্বাচনেও সাধারণ ছাত্রছাত্রীদেরকে তাড়িত করছে।
এই নির্বাচনে সাধারণ ছাত্রদের ন্যায্য অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যাবতীয় আয়োজন ছাত্রলীগকে অবৈধ পন্থায় বিজয় করার অনুকূলে। কৃষি বিভাগ আর কৃষকের সমন্বয়ে কৃষিতে আসছে নতুনত্ব। কিশোরগঞ্জ কুলিয়ারচরের চরাঞ্চলে চাষিরা ধানের পাশাপাশি শুরু করেছেন মিষ্টি কুমড়ার আবাদ, তবে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। কিশোরগঞ্জ কটিয়াদি কুলিয়ারচর প্রতিনিধি মোহাম্মদ কাইয়ুম হাসানের রিপোর্ট জানাচ্ছেন আরিফুল ইসলাম। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চরাঞ্চলে স্থানীয় ও উন্নত জাতের মিষ্টি কুমড়ো চাষ করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছে কৃষকেরা। তাই প্রত্যন্ত গ্রামেও বাণিজ্যিকভাবে বাড়ছে মিষ্টি কুমড়োর আবাদ। তবে অনেক ক্ষেত্রেই কুমড়ো চাষে প্রতিকূলতার মুখোমুখি হন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে অনেক মিষ্টি কুমড়ো নষ্ট হয়। রয়েছে কৃষি বিভাগের অসহযোগিতার অভিযোগও। কৃষি অফিসের থেকে সার বীজ পরামর্শ কিনে কিছু দেয় না। আমরা যতটা হতে হয়েছে কেউ আসে না দেখতো। একটা 100-150 টাকার মাল এটা করে মিসমার হয়েছে হিলপুরিয়া। কৃষি অফিসার তো মাঠে আসেই না, আর সরকারি কোনো কর্মকর্তা না। সোনার বাংলা যদি হিসাব করতো তাহলে কৃষকের দিকে লক্ষ্য লাগলো বেশি বেশি। কৃষকরা বলছেন কৃষি কর্মকর্তাদের দেখা না পেয়ে সার ও কীটনাশক বিক্রেতাদের পরামর্শে মিষ্টি কুমড়ো চাষ করা হচ্ছে। ওই যারা নাকি সার বেচে হেরার দ্বারা গিয়া পরামর্শ লই লিয়া যেটা মন দিয়ে আন্তাজি দিলাম, পেশায় দিল, এরা পয়সা রাখলো। লাভ কোম্পানির আনলাম 10 প্যাকেট, কাজ করে 1 প্যাকেটে দেয়া 9 মাইনাস। মিষ্টি কুমড়ো চাষকে আরো সম্প্রসারিত করতে সরকারিভাবে সহযোগিতার দাবি কৃষকদের। মানুষের তো হুনি লোকেতে সার আইছে, আমরা তো কিচ্ছু পাই না। সরকারের দুধ কিছু সহযোগিতা না হরে তা আমরা কেবে বাচ্চা থাকুম, আমরা তো হিলে বানে লয়ে গেছে গা। তবে অভিযোগ অস্বীকার করে উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, কুমড়ো চাষীদের জন্য প্রতিনিয়তই মাঠ ঘুরে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। আমাদের উপসহকারীরা তো সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। আমাদের উপসহকারীরা প্রতিদিন এই সবজি ক্ষেতগুলিতে পর্যবেক্ষণ করতেছে এবং আমরা অফিস থেকে প্রদর্শনীর মাধ্যমে কয়েকটি প্রদর্শনীও এখানে স্থাপন করেছি। এবছর এই উপজেলায় 256 হেক্টর জমিতে মিষ্টি কুমড়োর চাষ করা হয়েছে। সামনের বছর আবাদ আরও বাড়বে বলে আশা করছেন কৃষকরা। আরিফুল ইসলাম, মাই টিভি, নিউজ ডেস্ক। নির্মাণের 4 বছর পরও চালু হয়নি যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোরপাড়া বাজারে অবস্থিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল ও বেনাপোলের তালসারিতে অবস্থিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এতে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। যশোর ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। প্রত্যন্ত অঞ্চলের মা ও শিশু স্বাস্থ্য সেবা করতে 2014 সালে বেনাপোল মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও গোরপাড়া 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের নির্মাণ করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘ 4 বছরেও চালু হয়নি এই 2 স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম। এ কারণে প্রায় 14 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকিৎসা নিতে হচ্ছে ভুক্তভোগীদের। প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের যশোরে যাওয়া আসা রাস্তারও খুব সমস্যা হয়, যার কারণে আমরা এই নিজামপুর ইউনিয়নবাসী আমরা এই গোরপাড়া মা ও শিশু হসপিটালটিকে যাতে অবিলম্বে চালু হয় এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই। গোরপাড়া থেকে যশোরে যে মা শিশু হসপিটাল প্রায় 40 কিলোমিটার দূরে, কিন্তু যেতে হয় সেই সত্ত্বেও আমাদের অনেক সময় রুগী নিয়ে যেতে আমাদের রুগীকে দুর্ভোগে হয়তো অসুস্থ হলো কিন্তু তাদের পয়সা নাই, তারা যদি নিকটবর্তী কোনো জায়গায় সেবা পায় খুব ভালো হয়। স্থানীয়রা বলছেন তালাবদ্ধ হাসপাতালের ভেতর সন্ধ্যার পর বসে নেশাখোরদের আড্ডা। তাছাড়া অব্যবহৃত মূল্যবান চিকিৎসা সরঞ্জামাদিও নষ্ট হচ্ছে। এখানে কোনো কার্যক্রম এবং মাল সামানা কিছু নেই। কোনো সেবা এখানে প্রদান করা হয় না। শীঘ্রই হয়তো এটা চালু হবে এটা বলছে, কিন্তু আসলে আমরা শিওর জানি না এটা আসলে কবে চালু করবে। হাসপাতালটি পরিবার পরিকল্পনা বিভাগকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে সিভিল সার্জন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই হাসপাতালটি চালু হবে। আমাদের উপর মহলের সাথে যোগাযোগ করেছি দীর্ঘবার ধরে, আমাদেরকে আশ্বস্ত করেছে খুব দ্রুতই এটা চালু করার ব্যবস্থা গ্রহণ করবে। 2012 সালে গোরপাড়া হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। 2 বছরের মাথায় 2014 সালে তা শেষ করে 20 মার্চ সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি, নিউজ ডেস্ক।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা। পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।